কথা বলি, কেউই সন্তুষ্ট না, কেউই সন্তুষ্ট না। এক রিক্সাওয়ালা বলতেছে আগে এত টাকা ইনকাম করতাম, হ্যাঁ এত টাকা আমার সেভিংস হচ্ছে, বাড়িতে পাঠিয়ে দেবে এত টাকা, এখন পারতেছি না। সিএনজিওয়ালা একই কথা বলতেছে। তারপরে এখন দেখেন যে গ্যাসের যে প্রবলেম, অনেক অনেক বাসায় তো মানে আমার বাসাতেই নেই, হ্যাঁ, তো এগুলি সাফার করতেছে না মানুষ। উনি না স্বপ্ন দেখানো ছাড়া ওনার আর কোনো যোগ্যতা নেই আমি যা দেখতেছি। আপনি ডক্টর ইউনূসের বক্তব্য, ডক্টর ইউনূসের পরিকল্পনা, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড গত কয়েক মাসে আপনি এটাকে কীভাবে বিশ্লেষণ করছেন? আচ্ছা, ডক্টর ইউনূসের বক্তব্যের দুইটা পার্ট। একটা পার্ট আগে বলি, সেটা হচ্ছে একটা জেনারেশনকে ডিজেনারেট করে অধঃপতনের দিকে নিয়ে গিয়ে, মানে লেখাপড়া তো আর নাই এখন, উনি যে এই যে নতুন করে আবার স্বপ্ন দেখালেন যে ওনারা জিতবেন এবং শিক্ষামন্ত্রী হবেন, এতে কিন্তু আমি কোনো অবাক হইনি। অবাক হইনি ইন দি সেন্স যে স্বপ্ন দেখানোটা ওনার কিন্তু অরিজিন, এটা তার মূল। এবং আল কোরআনের একটা কথা আমার খুবই ভালো লাগে যে প্রতিটি বস্তুই তার মূলের দিকে প্রত্যাবৃত হয়, এবং ডক্টর ইউনূস মাঝে মাঝেই তার মূলের দিকে প্রত্যাবর্তন করছেন। সেটা কি? স্বপ্ন দেখানো। এবং আমি একটা টক শোতে বলেছিলাম যে ডক্টর ইউনূস হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ, মানুষকে কীভাবে রোমাঞ্চিত করতে হয়, এই টেকনোলজিটা উনি, এটার মধ্যে একটা পারফেকশন আছে উনি। এবং আমার ধারণা উনি যে নোবেল পাইছেন, নোবেল কমিটিকে উনি এমনভাবে রোমান্টিসাইজ করছেন, এমনভাবে স্বপ্ন দেখিয়েছেন, সেই কারণে উনি নোবেল পাইছেন। এবং এই দেখেন কত স্বপ্নই না উনি দেখাইলেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি যুব সমাজকে একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে যারা প্রেম করতে চান তারা ডক্টর ইউনূসের কাছ থেকে একটু শিক্ষা নিয়েন। হাউ টু রোমান্টিসাইজ গার্লস, হাউ টু শো দেম ড্রিম, ফলস ড্রিম হোক, ড্রিম। এবং আপনি বলতে পারেন যে দেখো তোমাকে নিয়ে আমি এমন ঘর বাঁধবো যে পৃথিবীর তাবৎ দম্পতি হিংসা করবে। আপনি এমনও বলতে পারেন যে তুমি এমন আকর্ষণীয় হয়ে উঠবে যে সারা পৃথিবী তোমাকে পেতে চাইবে, কিন্তু আমি ছাড়া কেউ পাবে না। এবং সারা পৃথিবীর মানুষ তোমাকে লক্ষ্য করি, অল রোডস উইল লিড টু ইউ, তুমি এমন আকর্ষণীয় হবে, আমি তোমাকে এটা বানাবো, আমি তোমাকে এরকম আকর্ষণীয় বানাবো। আপনি এভাবে বলে প্রেমে ফেলতে পারেন অনেককেই। হ্যাঁ, এই যে স্বপ্ন, হ্যাঁ কোনো বেসিস আছে আপনি বলেন? হ্যাঁ, বলতেছেন যে পৃথিবী আমাদের এখানে আসবে, আমরা কোথাও যাব না। কি হলো? 18 লাখ টাকা দিয়ে বন্ড দিয়ে আমেরিকা যেতে হবে। অস্ট্রেলিয়া এবং আর কয়েকটা দেশ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তাদের ভিসা রেস্ট্রিক্টেড করে ফেলছে। এখন ছাত্রছাত্রীরা অস্ট্রেলিয়ার ভিসা পাচ্ছে না। এই তো করছেন আপনি, কিন্তু বলছেন কি? এই আপনি বলতেছেন যে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে একটা বর্বর সমাজ সভ্য সমাজে পরিণত হচ্ছে। তা জুলাই সনদে স্বাক্ষরের পর কি যা দেখছি সব সভ্যতার চিহ্ন, নাকি সব বর্বরতা? এইসবের মানে কি? আমরা মানে আর ইউ অল স্টুপিডস? হ্যাঁ, অল দি পিপুল আর নট স্টুপিড, সাম পিপুল আর স্টুপিডস। হ্যাঁ, এইগুলি আমাদের সাথে এরকম করতেছেন। যাই হোক, এবার দেখেন আজকে আমি একটা পোস্ট দিছি, গত বছরের এপ্রিলে বলা হয়েছিল যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করছে মায়ানমার। কতদিন হয়েছে? উল্টা কি দেখতেছে? মায়ানমার সীমান্তে নানা রকম ঝামেলা। তো এইসব কথা না বললে কি হয় না? হ্যাঁ, উনি না স্বপ্ন দেখানো ছাড়া ওনার আর কোনো যোগ্যতা নাই আমি যা দেখতেছি, আর তার কোনো যোগ্যতা, কারণ একটা কথার মানে জাদু করেন উনি। হ্যাঁ, এবার সেকেন্ড পার্টে আসি। দেখেন বিএনপি কিন্তু প্রথম থেকেই বলে আসতেছিল যে এই সরকার নিরপেক্ষ না। এখন অবশ্য এগুলো কমাই দিছে, আমি জানি এটা হয়তো ওই মনে করে কি, আমি মাঝে মাঝে বলি যে বিএনপি কি মনে করে যদি এই সরকারকে আঘাত করে কথা বলি, তাহলে যদি এই সরকার মন খারাপ করে, এবং মন খারাপ করে যদি বলে না আমি তাহলে নির্বাচন দিব না, এই ভয়ে বিএনপি সবসময় মানে আতঙ্কিত। হ্যাঁ, ওদেরই হলো যে কোনো রকমে ডক্টর ইউনূসকে গুড হিউমারে রেখে একটা নির্বাচন হলেই তো ক্ষমতায়। হ্যাঁ, রাইট, এই যে মানে মানসিকতা। এবং আমি বলি এখন যদি বিএনপিকে বলা হয় যে আপনারা 151টা সিট পাবেন, বাকি 149টা জামাত পাবে, রাজি হয়ে যাবে। মানে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া দরকার ইন এনি ওয়ে। তো যাই হোক, এখন ওনারা প্রথম থেকেই বলতেছিলেন যে এই সরকার নিরপেক্ষ না, এবং মাঝখানে বন্ধ করে। দেখেন এগুলি কিন্তু এখন দেখেন ওই যে বলে না যে ধর্মের ঢোল বাতাসে নড়ে। হ্যাঁ, আপনি আলটিমেটলি কিন্তু আপনি এক্সপোজ হবেন। আপনি প্রিটেনশন বেশি দিন রাখা যায় না। আপনি মানে ভান করে বেশি দিন আপনি থাকতে পারবেন, আপনাকে অরিজিনে যেতেই হবে। এখন প্রকৃত চেহারাটা বেরিয়ে যাবে। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এখন ইট ইজ ক্লিয়ার যে, এবং দেখেন উনি কতগুলো জিনিস করছেন না, এগুলি উনি নিউ ইয়র্কে গিয়ে প্রথমে ওই মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন মাস্টার মাইন্ড হিসাবে। এখন দেখেন এত বড় একটা আন্দোলন যেখানে সব স্টেক হোল্ডার, এখানে বিএনপি থেকে সবাই ছিল। হ্যাঁ, উনি একজন লোককে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন। উনি না আসলে মুহূর্তের অনুপ্রেরণায় কথা বলেন, হি লিভস ইন দ্য মোমেন্ট। ওই মুহূর্তে তার কাছে মনে হয়েছে এটা একটা ক্যাচি কথা,
এটা এটা একটা বললে একটা স্ট্যান্ড হবে, বাস বলে দিলেন। এটার কনসিকুয়েন্স যে কী হবে, এটার ফল যে কী হবে, উনি কখনো কনসিকুয়েন্স ভাবেন না। হ্যাঁ, উনি একটা বলে দিলেন আর কি, এটা যেটা মানুষ মানে চটকদার একটা কথা বলে দেন আর কি। তো এখন দেখেন বলতেছেন যে আচ্ছা, আমি আরেকটা কথা একটু আপনাকে জানি একটু, তারপর আমরা সবগুলো পয়েন্টে আমরা আসবো আশা করছি। হ্যাঁ। আপনার কাছে কি মনে হয় সব মিলিয়ে এই সরকারকে আপনি মানে সাধারণ মানুষ কিভাবে দেখছে? তারা কি এই সরকারকে সফল মনে করে নাকি ব্যর্থ মনে করে? শুনেন, এই সার্টিফিকেট দেওয়ার আমি কেউ না, আপনি নিজে কি আমি বলছি শুনেন, আমি সার্টিফিকেট দেওয়ার এই না, আমি একটা এইভাবে বলি আমি একটা শিক্ষিত ক্রিমিনাল, ঠিক আছে? আমি কিছু লেখাপড়া করছি, কিছু জিনিস বুঝি এবং ওই লেখাপড়াটাকে আমার কাজে ব্যবহার করি। আমি ক্রিমিনাল। একটা রিক্সাওয়ালার কাছে যান, একটা খেটে খাওয়া মানুষের কাছে যান, তারা কি বলতেছে দেখেন, তারা কি বলতেছে দেখেন, তাদের জীবন কিভাবে চলতেছে, হ্যাঁ, তারা কিভাবে জীবন পার করে, তাদের কাছে যান, দেখেন তারা কি বলে। আমার মন্তব্য দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, না, তাদের সঙ্গে তো আপনার যোগাযোগ আছে, আপনি তো তাদের সঙ্গে যান, তারপর তো রিক্সায় উঠে রিক্সাওয়ালার সঙ্গে কথা বলেন। কথা বলি, কেউই সন্তুষ্ট না, কেউই সন্তুষ্ট না। এক রিক্সাওয়ালা বলতেছে আগে এত টাকা ইনকাম করতাম, হ্যাঁ এত টাকা আমার সেভিংস হতে বাড়িতে পাঠাতে হবে, এত টাকা এখন পারতেছি না। সিএনজিওয়ালা একই কথা বলতেছে। তারপরে এখন দেখেন যে গ্যাসের যে প্রবলেম, অনেক অনেক বাসায় তো মানে আমার বাসাতেই নেই। হ্যাঁ, তো এগুলি সাফার করতেছে না মানুষ। এবং দেখেন আমি একটা জিনিস আপনাকে বলি, আপনি সময় নাই তো, সরকার না মানে সাস্টেইন করার জন্য একটা ইমাজিনারি ভিলেন তৈরি করছে, সেটা হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ, এবং আরও কিছু। যখনই তারা বিপদে পড়তেছে তখনই একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে ক্যাশ করাচ্ছে। এই যে খেলার ব্যাপারও যেটা হয়েছে, যাই হোক, এখনকার মেইন প্রবলেমগুলো কী? এখনকার মেইন প্রবলেমগুলো হচ্ছে পানি চুক্তি নবায়ন হবে কি না, গ্যাসের প্রবলেম, গ্যাস না থাকলে ইলেকট্রিসিটি প্রবলেম হবে। তারপরে এই কালকে না পরশুদিন দেখলাম যে এই বলে সর্বনিম্ন ইনভেস্টমেন্ট, সবচেয়ে কম, হ্যাঁ, এগুলি আলটিমেটলি আমাদের ইকোনমিতে কী প্রভাব ফেলবে সেটা কিন্তু কেউ ভাবতেছে না। এবং এগুলি ভাবতেছে কিন্তু সাধারণ মানুষ ভাবতেছে যে যারা একটু মধ্যবিত্ত তারা গ্যাস নিয়ে ভাবতেছে, যারা একবারে ডাউন টোডেন যে ধর রিক্সাওয়ালা শ্রমিক এরা ভাবতেছে তাদের দৈনিক আয় অনেক কমে গেছে, হ্যাঁ, পরবর্তীতে কী হবে। গ্রামের সাধারণ মানুষ ভাবতেছে এই অবস্থায় যদি আমাদের কখনো সোশ্যাল সেফটি নেটওয়ার্কের যে ভাতা এগুলো যদি বন্ধ হয়ে যায়, সবাই তো একটু এক ধরনের মানে ভয়ের মধ্যে আছে, হ্যাঁ। এবং আমরা কেন একটা ইলেক্টেড গভর্নমেন্ট চাচ্ছি এই কারণে যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে তারা অ্যাড্রেস করবে জিনিসগুলো, পারুক আর না পারুক। এই গভর্নমেন্ট অ্যাড্রেসই করছে না, হ্যাঁ, মানে চেষ্টা করে ফেল করা সেটা আপনি করতে পারেন, ছাড় দিতে পারেন যে হ্যাঁ চেষ্টা করা হচ্ছে, পারতেছে না ইত্যাদি। এই গভর্নমেন্ট তো কোনো চেষ্টাই নাই, সব খালি মানে রাজনীতি সাজানো, হ্যাঁ, সব খালি ওই কি বলে যে কীভাবে আগামী দিনে ভালো থাকবো, হ্যাঁ, এইসব নিয়ে চিন্তা। জি, অনেক ধন্যবাদ।